মানে আমি সরাসরি যদি বলি, যে এখানে আমাদের পরিবারগুলো একটা বড় ভূমিকা আছে। দেখেন আমাদের আহ, শুধু নারী তো না, আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটা বিশাল অংশ আছে নারী ছাড়াও। আরও বিভিন্ন পর্যায়ে পিছিয়ে পড়া মানুষ মানে ধরেন স্পেশাল চিলড্রেনরা আছে আমাদের, বা স্পেশাল মেল ফিমেল যারা আছে, আমাদের তৃতীয় লিঙ্গের লোকজন আছে, আমাদের বৃদ্ধরা আছে, বা আহ, এরকম সমাজের বিশেষ বিশেষ জায়গায় আপনি দেখেন যে সে ধরেন আপনি বেদিরা, জেলে পরিবারগুলো, এইসব পরিবারগুলোতে সাধারণভাবে আপনি আমাদের সোসাইটির প্রত্যেকটা মানুষের মধ্যে এরাও কিন্তু একটু পিছিয়ে পড়ে। এখন আমার সংবিধানে কিন্তু বলছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য রাষ্ট্র যেগুলো উদ্যোগ নিতে পারবে এবং সে অনুযায়ী রাষ্ট্র দিবে। এখন রাষ্ট্র কিন্তু রাষ্ট্রের এই জায়গাগুলোতে আপনি যদি, আমি মহিলা বিষয় অধিদপ্তরে কাজ করছি, আপনি যদি আমাকে বলেন, আমি দেখছি যে রাষ্ট্র জায়গায় জায়গায় বিশেষ বিশেষ সিচুয়েশনে আইন তৈরি করেছে বিশেষ বিশেষ জায়গায়। একটা সময় আপনি যদি দেখেন যে প্রচুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল যখন হলো 2000 সালে, এবং এরপর 2003 যে সংশোধনীটা হলো নারী শিশু নির্যাতন দমন আইনের, তখন আমরা কি লক্ষ্য করলাম, আমরা দেখলাম যে প্রচুর পরিমাণে মামলা হচ্ছে, যেগুলো আবার পরবর্তীতে আসলে মিথ্যা প্রমাণ হচ্ছে। মানে এই মামলাগুলো সত্য প্রমাণ করতে পারছে না নারীরা কোনো না কোনোভাবে, যার ফলে একটা বলবো যে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যে মামলাগুলো হচ্ছে, এগুলো এগুলো কিন্তু অনেক গুরুতর অপরাধ। দাহ্য পদার্থ দ্বারা আঘাত করা, রেপের মামলা, যৌতুকের জন্য নির্যাতনের মামলা, পরবর্তীতে আবার দেখেন যৌতুকের জন্য আলাদা আইন হয়ে গেল। তারপরে দাহ্য বস্তু দ্বারা যে দহন বা যে কোনো ধরনের এসিড নিক্ষেপ বা এগুলোর জন্য আবার পরে আবার আলাদা আইন হয়ে গেল। এখন দেখা যাচ্ছে যে বিশেষ করে যে মেয়েরা যে মামলাগুলো করছে, এই মামলাগুলো অনেক মামলায় শেষ পর্যন্ত নানান কারণে প্রমাণ করা যাচ্ছে, এবং একটা পর্যায়ে দেখা গেল যে বেশ কিছু মিথ্যা মামলাও হয়েছে, উদ্দেশ্য মিথ্যা মামলাও হয়েছে। তাহলে দেখেন সেখানেও একজন নারী নির্যাতনের শিকার, একজন নারীকে বাধ্য করা হয়েছে একটা মিথ্যা মামলা করতে তার পরিবারের বিরুদ্ধে। প্রতিকারের জায়গাটা এখনো সেভাবে পাইনি। তাহলে দেখেন এই যে মিথ্যা মামলাগুলো হচ্ছে, এখন বড় একটা ইস্যু দেখা গেছে যে নারীরা পারিবারিক পরিমণ্ডলে যে নির্যাতনের শিকার হচ্ছে, শারীরিক মানসিকভাবে এবং আর্থিক কারণে, এইসব নির্যাতনের ঘটনা নিয়ে যে মেয়েরা কোথাও যাবে, নারী শিশু নির্যাতন দমন আইনের ধারাগুলো কাভার করছে। কারণ নারী শিশু নির্যাতন দমন আইনে কোনো না কোনোভাবে আপনি গুরুতর আঘাতপ্রাপ্ত না হলে আসলে, বা যৌতুকের জন্য যদি আঘাত না করে, তাহলে নারী শিশু নির্যাতন দমন আইনে আসলে মামলা করা যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের একটা বিশাল সংখ্যক নারী পরিবারেই নির্যাতনের শিকার হচ্ছে, পারিবারিক সহিংসতার শিকার হচ্ছে। সেগুলো হচ্ছে ওই যে রান্না খারাপ হয়েছে, বয়স্ক লোককে দেখাশোনার ক্ষেত্রে তার গাফিলতি হয়েছে, সে সঠিকভাবে করতে পারে নাই, এইসব কারণে এগুলো তো এখন সব জায়গায় ফোকাস হচ্ছে না, তো সব আসছে না। সেটাও তো এগুলো নিয়ে মেয়েরা যাচ্ছেও না। তাহলে দেখা গেল অনেক মেয়েরাই আবার এগুলো নিয়ে মামলা করতে আসছে না, কারণ হচ্ছে যে এইসব অভিযোগ করলে যদি তার বৈবাহিক সম্পর্কে যদি বিচ্ছেদ ঘটে, এই জন্য গেছে। এরপরে দেখেন 2013 সালে কি হলো, পারিবারিক সহিংসতার 2010-এ পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইন 2010, এবং পরবর্তীতে বিধিমালা হলো। এই যে পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইন, বিধিমালা, এই যে এই জায়গাগুলো, এই জায়গাগুলোতে দেখেন আমরা যখন মামলাগুলো, এখন কিন্তু পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইনে মামলা হচ্ছে, এবং মামলাগুলো হচ্ছে পারিবারিক এই যে অভিযোগগুলো নিয়ে মেয়েরা যাচ্ছে। এবং এখানে কিন্তু মামলায় কিন্তু প্রথমেই কিন্তু আপনার শাস্তি হচ্ছে না। পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইনে যখন একজন মামলা দিচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এটা দুই পক্ষকে ডেকে দুই পক্ষের বক্তব্য শুনে আদালত একটা বিধিনিষেধ দিয়ে দিচ্ছে যে হ্যাঁ উনি উনি পরিবারে থাকবে, তাকে এইভাবে নির্যাতন করা যাবে না, বা তার এই অধিকার আছে, এটা তাকে দিয়ে দিতে হবে, এটা যদি বিষয় সম্পত্তি সংক্রান্ত হয় যে দিয়ে দিচ্ছে। পরবর্তীতে আদালতের ওই বিধিনিষেধ ভঙ্গ করলে মামলা হচ্ছে, তার আগে কিন্তু মামলাগুলো হচ্ছে না। আদালতের বিধিনিষেধ ভঙ্গ করলে আবার আদালত তখন শাস্তির বিধান দিচ্ছে, তার আগে পর্যন্ত কিন্তু হচ্ছে না। যার ফলে পারিবারিক সহিংসতা আইনটা কিন্তু একটি মামলা হচ্ছে,
এবং চর্চা হচ্ছে এই যে পারিবারিক সমঝোতা, যেগুলো যেগুলো নিয়ে কোথায় যাবে মেয়েরা, ওই জায়গা ছিল না। মেয়েরা কি করতো তখন যৌতুকের জন্য নির্যাতনের ধারায় মামলা করতো, যে নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল দমনে। এখন কিন্তু ওই জায়গা থেকে সরে আসছে, এখন কিন্তু নারীর প্রতি পারিবারিক পরিমণ্ডলে যে সহিংসতাগুলো হচ্ছে এগুলোর জন্য পারিবারিক সহিংসতা আইনে মামলা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে আসলে এই মানে আইনগুলো হচ্ছে আইন, মানে যুগোপযোগী আইন হচ্ছে, আইনের পরিমার্জন হচ্ছে। যেমন বাল্য বিবাহ নিরোধ আইনটা দেখেন এখন নতুন করে 2018 সাল থেকে 17 সালে বাল্য বিবাহ নিরোধ আইন হলো, 18তে বিধিমালা হলো। আইনের যে আগে শাস্তির বিধান বা জরিমানার বিধান এগুলো যুগোপযোগী করা হয়েছে এবং আইনটাকে নতুন করে সাজানো হয়েছে। কিন্তু ওই যে একই পরিস্থিতি, যে আসলে নারীর প্রতি সহিংসতার ঘটনাগুলো ঘটছে মূলত মেজরিটি পার্সেন্ট পরিবারের বাইরে যে সহিংসতাগুলো হচ্ছে, যে গ্যাং রেপ বা কোনো জায়গায় ফিজিক্যাল অ্যাসল্ট বা সেক্সুয়াল অ্যাসল্ট বা হ্যারাসমেন্ট যেগুলো হচ্ছে, কখনো কখনো এগুলো কর্মস্থলে হচ্ছে, কখনো শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে, কখনো পাবলিক প্লেসে হচ্ছে, কখনো বা পাবলিক প্লেসে হচ্ছে। এই পার্সেন্টেজটার চেয়েও কিন্তু বড় একটা পার্সেন্টেজ হচ্ছে পরিবার, এবং বাল্য বিয়ের উদ্যোগটা নিচ্ছে আসলে পরিবার। তো নারীর প্রতি সহিংসতার যে বড় জায়গাটা, যে এটার সঙ্গে যে আমাদের পরিবার এবং আমাদের কাছের মানুষগুলো জড়িত। যতক্ষণ পর্যন্ত সামাজিক মূল্যবোধে আমরা একটা বড় ধরনের পরিবর্তন আনতে পারবো না, ততক্ষণ পর্যন্ত এই শুধু আইন প্রয়োগ করে এই সহিংসতার জায়গাগুলো আসলে প্রতিরোধ করা, প্রতিকার করা সম্ভব হবে না। নারীদের সুরক্ষা আমি মনে করি যে নিশ্চিত করা যাবে। আর আইন যেগুলো আছে, যেই কেসগুলো আইনের কাছে আসছে, মানে এর মধ্যেও যখন রিপোর্টেড যে কেসগুলো যেগুলো আইনের কাছে আসছে, সেখানে আইন মানে আইন বাস্তবায়নের ক্ষেত্রে কতটা পারফেক্টলি আমরা করতে পারছি, এটা তো একটা জায়গা আছে। আমরা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে দুটো অংশ, একটা হচ্ছে আমাদের ইনস্টিটিউশনাল যে বিচারিক কাঠামোতে আমাদের আদালত, দুটো আদালত জড়িত, আরেকটা জায়গায় হচ্ছে মূলত তদন্তকারী যে প্রতিষ্ঠানগুলো জড়িত। এখানে আমাদের থানা আছে, পুলিশ প্রশাসন আছে, পাশাপাশি এখন বিভিন্ন সরকারি কর্মকর্তাদের মাধ্যমেও কিন্তু তদন্ত কার্যক্রম। এখন তদন্ত প্রক্রিয়ায় তদন্ত কতটা বায়াস হচ্ছে, কতটা বিচারিক আদালতে বিচার কার্যক্রমে দীর্ঘসূত্রিতা হচ্ছে, যে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 160 দিনের মধ্যে বিচার কার্য ওই সময়ের মধ্যে হচ্ছে না, এই বিষয়গুলো কিন্তু হচ্ছে, এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু এখানে আমি আমার অভিজ্ঞতার কথা বলি, যে একটা নারীর প্রতি নির্যাতনের ঘটনাটা যখন শ্বশুরবাড়িতে হচ্ছে, তখন আসলে ওই শ্বশুরবাড়িতে মেয়েটা কিন্তু এক, সেখানে যারা তার প্রতি নির্যাতনের ঘটনা ঘটাচ্ছে তারাই হচ্ছে মেজরিটি পার্সেন্ট মানুষ, এবং তাদের আশেপাশের যে পরিবারগুলো তারাও কিন্তু তাদেরই আত্মীয় স্বজন, তাদের মেয়েরা, তাদের পাড়া প্রতিবেশী। এইরকম পরিস্থিতিতে একটা মেয়ের উপর যখন নির্যাতনের ঘটনা ঘটে, তখন কিন্তু ওই পাড়া প্রতিবেশীরা, ওই আত্মীয় স্বজনরা যারা তার স্বামীর আত্মীয় স্বজন, এরা আসলে এই নারীদের পক্ষে আদালতে এসে সাক্ষ্য দিতে এবং অনেকাংশেই তারা এটা দেয়, তারা মানে যে এই ঘটনাটা ঘটেছে, মেয়েটার প্রতি অন্যায় হয়েছে, কিন্তু মেয়েটা তো স্বপ্ন দিতে হয়ে যেতেও পারছে, মানে এই যে মানুষগুলো, মানে যখন নির্যাতনের ঘটনাগুলোর ক্ষেত্রে যখন এটা হচ্ছে পারিবারিক যে যৌতুকের জন্য বা অন্যান্য পারিবারিক ইস্যুতে যখন নির্যাতনগুলো হয়, আবার ধরেন সেক্সুয়াল নির্যাতনের ঘটনাগুলো যখন ঘটে, যখন রেপ বা সেক্সুয়াল অ্যাবিউজের ঘটনাগুলো যখন আসে, তখন হচ্ছে আমাদের একজন নারী এই বিষয়ে আসলে মুখ খোলার ক্ষেত্রে একটা সামাজিক বড় ধরনের একটা বেরিয়ার আসলে তৈরি হয়। দেখেন এখনো আমাদের স্কুলগুলোতে যখন আমরা প্রজনন স্বাস্থ্য নিয়ে কথা বলতে যাই, যখন আমরা কিংবা মানে বন্যার পরে যখন আমরা স্যানিটারি ন্যাপকিনটা যখন আমরা বিতরণ করতে যাই, তখনও দেখেন এক ধরনের একটা বাধা আসে। এখনো দেখেন আমাদের মেয়েরা শহরাঞ্চলের দুটি কয় জায়গা ছাড়া গ্রামে কোনো মেয়ে স্যানিটারি ন্যাপকিন এসে কিনে না, সে দেখা যাচ্ছে অন্য কারো, মানে পুরুষ একজন সদস্য হচ্ছে স্যানিটারি ন্যাপকিনটা কিনে আনে। মানে মেয়েরা এখনো এই যে প্রজনন
হরমোন স্বাস্থ্যের মতো এরকম একটা ইস্যুতেও মানে আমাদের সোসাইটি নারীদের এইসব ইস্যুগুলোকে অনেক বেশি মানে নারীর প্রতি সহিংসতাটাকে পারিবারিক পরিমণ্ডলে রাখতে চায় যে এটা বাইরে কেন যাবে। ইভেন গ্রাম আদালতে মামলা করলেও বলে যে হ্যাঁ মানে কোর্টে মামলা দিয়েছে বলে আবার নতুন করে হেনস্থা। আরে যতক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকটা ব্যক্তি মানুষ একজন নারীর অধিকারটাকে স্বীকার না করি এবং নারীর সেফটির জন্য সিকিউরিটির জন্য আমি যতক্ষণ পর্যন্ত এই বিষয়ে যে যিনি নির্যাতন করেছেন তিনি আমার আত্মীয় কিন্তু তিনি এই মেয়েটার প্রতি নির্যাতনের ঘটনাটা ঘটিয়েছেন কাজে এই নির্যাতনের ঘটনাটা ঘটা ঠিক হয় নাই আমি এটার বিরুদ্ধে যাব বিরুদ্ধে বক্তব্য দেব আদালতে যাব আমি বলবো এইরকম বোল্ডনেসটা যতক্ষণ আমাদের সাধারণ মানুষের মধ্যে তৈরি না হবে এই সচেতনতা ততক্ষণ পর্যন্ত দেখেন না এবার আমার মেয়ে বিয়ে দিয়েছি কিন্তু আপনার বাড়িতে আবার আপনার মেয়েটা তো ওনার বাড়িতে বিয়ে দিয়েছে তাহলে আমার মেয়ের নির্যাতনের বিরুদ্ধে যদি আপনি কথা না বলেন তাহলে আপনার মেয়ে যে ওনার বাড়িতে বিয়ে দিয়েছে উনিও তখন আপনার মেয়ে সামগ্রিকভাবে আমার মেয়ে আপনার মেয়ে আবার ওনার মেয়ে কেউ কিন্তু আর তাহলে নিরাপদ না এই বোধের জায়গাটা আমাদের তৈরি হতে হবে এটার জন্য আপনাদের মিডিয়ার একটা ব্যাপক ভূমিকা আছে একটা ব্যাপক প্রচারণার ব্যাপার আছে সামাজিক দৃষ্টিভঙ্গির বড় ধরনের একটা পরিবর্তন এটা শুধু নারীর প্রতি সহিংসতার ইস্যু বা শিশুর প্রতি সহিংসতার ইস্যু মানে সামগ্রিকভাবে যে কোনো ধরনের অন্যায় অনাচার অবিচারের বিরুদ্ধে যে কোনো ধরনের খারাপ অনুষঙ্গের বিরুদ্ধে আসলে আমরা যদি সমন্বিতভাবে না বলতে না পারি মানে আমরা যদি ব্যাপকভাবে নিজের অবস্থানটা যদি অটল রাখতে না পারি আমরা যদি রিজিডিটি দেখাতে না পারি অন্যায়ের বিরুদ্ধে আমরা যদি ফ্লেক্সিবিলিটি দেখাই আমরা যদি ইগনোরেন্স দেখাই তাহলে আইন হবে কঠিন শাস্তির বিধান হবে আমাদের পুলিশ প্রশাসন ধরে নিয়ে আসবে কিন্তু আমি যদি কোনো সাক্ষী না পাই তাহলে আদালত ছেড়ে দিবে মানে সাক্ষীরা যদি না বলে যে হ্যাঁ আমি দেখেছি উনি মেরেছে এই মেয়েটার উপর নির্যাতন হয়েছে তাহলে শেষ পর্যন্ত আমার যে বিজ্ঞ আদালত সেখানে যে বিজ্ঞ বিচারক তিনি আসলে বিচার করেন কিসের ভিত্তিতে তিনি তো বিচারটা করেন হচ্ছে প্রমাণ নিরঙ্কুশভাবে যদি বলতে না পারেন যে উনি অপরাধী তাহলে আমাদের যে রাষ্ট্রের এই যে এতগুলো সংস্থা এতগুলো প্রতিষ্ঠান যে কাজ করলো যে আমাদের পুলিশ দৌড়ালো তদন্তকারী অফিসাররা দৌড়ালো আদালতে যে বিচারিক প্রক্রিয়ায় যে আদালতের যে কতগুলো সময় যে 100 দিন ধরে মামলাটা চলেছে বা 2 বছর মামলা চলেছে 5 বছর মামলা চলেছে তাহলে এই সব কিছু কি হয়ে গেল এবং তাই হচ্ছে এই যে নারীর প্রতি সহিংসতায় লোকজন বলে যে যা তুই কোথায় যাবি যা মানে আমরা আমাদের চোখে দেখা যা তুই কোথায় যাবি যা কে বিচার করে আমার আমি দেখবো কার কে আমার কি বিচার করে তোকে কে রাখবে এইখানে আরেকটা বড় জায়গা হচ্ছে যে আমাদের মেয়েরা শুধুমাত্র দুই বেলা দুমুঠো খাওয়ার জন্য একটু লজ্জা নিবারণের কাপড় কেনার জন্য যখন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট তখন ওই নারী কোথায় যাবে আপনি দেখেছেন সম্প্রতি একটা ঘটনা অনেক ভাইরাল হয়েছে যে বারবার মেয়েটা তার বাবা মাকে বলেছে তার উপর নির্যাতন হচ্ছে বাবা মা কি বলেছে তুমি সহ্য করছো তুমি ম্যানেজ করো মানিয়ে চলো এই যে মানিয়ে চলা সহ্য করাটা আমরা শেখাই মানে আমাদের পারিবারিক শিক্ষায় আমরা আসলে মেয়েদেরকে কি শেখাই তুমি আসতে তুমি আসতে থাকো তুমি দৌড়াবে না মেয়েরা দৌড়াচ্ছে না মেয়েদের মাসলগুলো আসলে ডেভেলপ করছে না মেয়েরা আসলে শারীরিকভাবে দুর্বল থাকছে তাদেরকে যখন মারধর করে তখন তারা খুব দ্রুত অনেক বেশি অসুস্থ হয়ে যায় মানে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করাই না একটা মেয়েকে ছোটবেলায় মনে করি যে ঠিক না মেয়েরা আছে তাদেরকে মানে আরেকটু কার্যক্ষম করে তোলা সব দিক থেকে মেন্টালি ফিজিক্যালি সব মানে একটা ব্যক্তি মানুষের পার্সোনালিটি যেরকম হওয়া উচিত তার আত্মমর্যাদা বোধ থাকবে সে নিজের পায়ে দাঁড়াবে সে পড়াশোনা করবে সে নিজের খাওয়া পড়া দুই বেলা দুমুঠো খাওয়ার জন্য তাকে তার উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না সে যখন কথা বলবে সে যখন তার অধিকারের কথা বলবে তখন সে
জেনে বুঝে বোল্ডলি কথা, নিজের অবস্থানটাকে শক্ত করে। সে না জেনে আন্দাজে বলবে না। সে আন্দাজে কথা বলবে, সে বুঝে বলবে তার রাইটটা কোথায় আছে, সে পারফেক্টলি বুঝবে তার রাইট সম্পর্কে সে সচেতন থাকবে, তার রাইটের জায়গাটাই সে কথা বলবে। আমি 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 দেখেছি যে অনেক সময় অনেক শিক্ষিত মেয়ে অনেক দুর্বল হয়। হ্যাঁ, এইটা আসছিলাম আমরা যে আমরা শুধু ভাবি যে এই নির্যাতনগুলো হয়ে থাকে অনগ্রসর সমাজে, মানে কিন্তু এখন আসলে সেটা না। মানে অনেক শিক্ষিত আমি এটা দেখেছি যে কেন? সরকারের এই প্রথম শ্রেণীর চাকরিজীবীরাও না, আপনি যেটা দুর্বল আমরা থাকে। বলছি যে একটা মেয়ে কনসাস থাকে, পড়াশোনা আছে, সবকিছু আছে, সে জানে যে তার অবস্থা, সেই ক্ষেত্রে হচ্ছে সে বুঝে বলছে থাকছে। তার পারিপার্শ্বিকতা, তার যে পরিবার, তার পরিবার মনে করছে তার মেয়ের যদি ডিভোর্স হয় তার মেয়ের খাওয়া পড়ার কষ্ট হবে না, কিন্তু তাদের পারিবারিক সম্মান ভুলে উচ্চিত হয়ে যাবে, পরিবারের মর্যাদা নষ্ট হয়ে যাবে। মানে একটা সময় অনার কিলিং চালু ছিল না মধ্যপ্রাচ্য সহ অনেক দেশগুলোতে, যে অনার কিলিং একটা চালু ছিল, যে মেয়ের রাজকন্যা রাজার পরিবারের মেয়ে কি কৃষকের ছেলেকে সঙ্গে প্রেম করেছে, জমিদারের মেয়ে বেদের সঙ্গে প্রেম করেছে। ওই যে আমাদের মিথগুলো আছে না, যে মানে নিজের মেয়েকে নিজে মেরে ফেলবে, অনার কিলিং ছিল না। এখন এটা এক ধরনের অনার কিলিং, যে বেঁচে থেকেও এখন মেয়েরা মানে ফিজিক্যালি মরে যাচ্ছে না, কিন্তু আমাদের মেয়েগুলোকে আসলে মানসিকভাবে মেরে ফেলা হচ্ছে। মানে এটাও আরেক ধরনের অনার কিলিং, আমাদের পরিবারের পারিবারিক মর্যাদা সম্মান। যে আমার খুব পরিচিত একজন একদম প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা, মানে উনার ইয়েটা ছিল যে উনার ছোট আরো 3-4টা বোন আছে, উনার যদি ডিভোর্স হয় তাহলে এই ছোট এরা বোনগুলোর সবকিছু বিয়ে হবে, ওই কথা। ছোট বোনগুলোর আর বিয়ে হবে, ছোট বোনগুলোর একটা বদনাম তৈরি হবে। কিন্তু ডিভোর্সটা যে ডিভোর্সের কারণ যে একজন নারী না, ডিভোর্স অনেকের ক্ষেত্রেই আমরা দেখেছি যে হাজবেন্ড ওয়াইফ দুজনের হয়তো খুব বড় ধরনের ঝগড়া না হলেও অনেক সুযোগের মানুষ বিভিন্ন বিষয়ে মতের অমিল হলেও তারা মনে করে যে ঠিক আছে আমরা আসলে নিজের রাস্তায় যেহেতু পরস্পরকে অনার করতে পারছি না, সে জায়গায় আবার এখন অনেকেই আছে যে একেবারে নিজেকেই সম্মান করছে না, মেয়েরা নিজের সব মর্যাদার জন্য লড়াই করছে, যে নির্যাতনের শিকার হচ্ছে, ফিজিক্যালি মারধর খাচ্ছে স্বামীর দ্বারা বা শ্বশুরবাড়ির লোকজন দ্বারা, গালিগালাজ বিভিন্নভাবে হিন্দু হচ্ছে, তো মেয়েরা আসলে এটা প্রতিকার চাইছে। কেন চাইছে না? কারণ সে ভাবছে যে সোসাইটির লোকজন ভাববে যে এটা খুব এটা এটা ভালো না। যৌন নির্যাতনের ক্ষেত্রেও আসলে আমাদের দেশে মানে আপনি দেখেন একটা মেয়ে 5 বছর 7 বছর সংসার করেছে, তার একটা স্বামী মানে ধরেন একটা মেয়ে একজনের সঙ্গে 5-7 বছর সংসার করেছে, তারপর হাজবেন্ড মারা গেছেন বা ডিভোর্স হয়েছে, এরপরে কিন্তু ওই ডিভোর্সি মেয়েটার উপরে যে উইলিংলি খুব আনন্দের সঙ্গে একজন তার হাজবেন্ডের সঙ্গে তার একটা সময় মানে দাম্পত্য সম্পর্ক জীবনযাপন করেছে, এই মেয়েটারও কিন্তু পরবর্তীতে একটা জায়গায় কিন্তু নিজের অনিচ্ছা বলপূর্বক আরেকজন তার প্রতি সেক্সুয়াল একটা ক্রাইম করেছে, একটা মেয়ে রেপের শিকার হয়েছে, এই মেয়েটা কিন্তু আজ কিন্তু সে এই একটা মাত্র ইন্টারকোর্স সে তার ইচ্ছার বিরুদ্ধে, তার উপর এটা অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটা হচ্ছে কারণ ওই যে আমাদের একটা রিলিজিয়াস বোর্ড আছে, যে মেয়েটা ধর্মীয়ভাবে এই ইন্টারকোর্সটা ধর্মীয়ভাবে কি কিন্তু এটা যেহেতু তার কোনো বিয়ে হয় নাই, বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক, এটাকে দেখেন মানুষ এইভাবে দেখেছে। কিন্তু আমি মনে করি যে এখন সময় এসেছে এই দৃষ্টিভঙ্গিটা, এটা একটা ক্রাইম হয়েছে সামগ্রিকভাবে আমাদের সোসাইটিতে সবার ভূমিকা আছে। আপনি প্রেসের জায়গা থেকে আপনাদের একটা ভূমিকা আছে, যে আপনারা সব জায়গায় বলবেন। আমরা পঞ্চকৃষক মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা নিয়মিত উঠান বৈঠক বা আমরা এই কাজগুলো করি, আমরা বিভিন্ন ডে অবজারভেশনে বিভিন্ন জায়গায়, আমরা বিভিন্ন মেলায় বিভিন্ন জায়গায় আমরা কিন্তু আইনগুলো সম্পর্কে অ্যাওয়ার করছি, আমরা বিভিন্ন ধরনের পজিটিভ ভিডিও বিজ্ঞাপন আমরা তৈরি করছি, বিভিন্ন মানে আমরা জনের সচেতনতা তৈরির জন্য বাল্য বিয়ের বিরুদ্ধে বা যৌন হয়রানির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন সহযোগিতা
কোনো স্কোপ আছে কিনা সামনে ভিকটিম যারা তারা আপনাদের কাছে এসে বিষয়টা কোনো সুরাহা বা সহায়তা পাওয়ার বিষয় আছে আপনাদের কার্যক্রম কোন ইস্যু, মানে কোন ইস্যুতে ভিকটিমরা এই সব নির্যাতন যে কোনো ভাবে হোক পারিবারিক ক্ষতি হোক যে আমি মহিলা অধিদপ্তরে কেন তারা আমাদের বইয়ে তো দেখেন মহিলা সহায়তা কর্মসূচি আপনাদের আছে। কার্যক্রম কি কি আছে আমাদের চিরকুটে মহিলা সহায়তা কর্মসূচি আছে, যে মনসুরাবাদের যে পাসপোর্ট অফিসের পাশে জগন্নাথ থানার কাছে, ওখানে আমাদের মহিলা সহায়তা কর্মসূচি আছে। এখানে আমরা আমাদের নির্যাতনের শিকার হওয়ার পর নারীরা, বিশেষ করে আইনের কোথাও কোনো একটা মামলা চলমান আছে, এই ক্ষেত্রে নারীরা যদি তার নিজের জায়গায় যদি তিনি ইনসিকিউর ফিল করেন, নিজের বাড়িতে থাকা বা এরকম থেকে, সেক্ষেত্রে আমরা 6 মাস পর্যন্ত আমাদের এই সহায়তা করি। এখানে ডাকের ব্যবস্থা আছে, শিশু সন্তান সহ আমরা 6 মাস পর্যন্ত ধরেন তাকে আইনি সহায়তা দেওয়া আইনি সহায়তা তো আমাদের লিগেল এইড কমিটির মাধ্যমে তো আইনি সহায়তা পাওয়া যাবে। সেটা কি তারপরে আপনাদের মহিলা রেপ বা অধিদপ্তর এরকম ভিকটিম যদি হয়, তাহলে তো আমাদের চিরকুট মেডিকেল কলেজে বা একদম সারা বাংলাদেশের সবগুলো বিভাগীয় যে মেডিকেল কলেজ হসপিটালগুলো ছাড়াও কিছু কিছু ক্ষেত্রে জেলা সদর হসপিটালেও আমাদের তো ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার মানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার মানে ভিকটিম, রেপ ভিকটিম যদি বা নির্যাতনের শিকার হয়ে, যৌতুক যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়ে সিরিয়াসলি উইন্ডেড হয়ে যখন মেডিকেল কলেজ হসপিটালে আসেন, তখন আমাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার থেকেই এফআইআর দাখিল করা হয় এবং তাদেরকে মনোসামাজিক কাউন্সিলিং দেওয়া হয়। সেখানে কাউন্সিলর আছে। এটা তো চিরকম মেডিকেল কলেজে আমাদের মুর্শিদাবাদে ওসিসিটা যেটা আছে। আছে বললেন যারা মুন্সিরাবাদের হচ্ছে যে আপনার যদি লোকালি এডিআর এর মাধ্যমে নিষ্পত্তি করতে চায়, তাহলে সেখানে আমাদের একজন রেজিস্ট্রেট আছে, আমাদের দুজন কর্মকর্তা ওটার আছেন নাম কি? সেখানে। তো মহিলা সহায়তা কর্মসূচি, এটাতে এটার ইয়েটার সুযোগটা নিতে চাইলে তাদের কি কি করণীয় আছে ওনারা সেখানে এসে যদি মামলা থাকে আদালতে, আদালতে মামলার কাগজপত্র দাখিল করে বলবেন যে তিনি এখানে চিরগমে ওনার থাকার জায়গা নাই ওরকম, তিনি এখানে থাকতে চান, এটা বলবেন, ওখানে ওনার থাকার ব্যবস্থা হবে। অথবা তিনি যদি এডিআর এর মাধ্যমে নিষ্পত্তি চান, তাহলে আমাদের ওই সেন্টারে তিনি একটা আবেদন করলে তখন থাকতে চাইলে থাকা যাবে। মানে আর্থিকভাবে কোনো রকম কিছু তাদের আর্থিকভাবে সুবিধা দিতে পারে। না সেটা না তাদের কি টাকা পয়সা দেওয়ার কোনো না না, তারা কোনো টাকা পয়সা দিবে না, ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট। তারা 6 মাস ওখানে থাকবেন, খাবেন, এবং তাদেরকে একটা ট্রেনিংও করানো হয় সেখানে। নিজের সেখানে একটা ট্রেনিং করানো হয় যে নিজের পরবর্তীতে নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিছু করতে পারে, টেইলারিং এই ধরনের ট্রেনিংগুলো আমাদের তো এখানেই ট্রেনিং সেন্টার আছে, আমরা ট্রেনিং করি। আচ্ছা আর এমনিতে আপনাদের এই মহিলা বিষয় অধিদপ্তর নারীদের এই আমাদের উপজেলাগুলোতে উপজেলা মহিলা বিষয়ক অফিসারেরা এরকম মানে খুবই গুরুতর যে ক্রাইমগুলো হয় এরকম ক্ষেত্রে আমাদের যারা ভিকটিম আছেন তাদের সঙ্গে কথা বলেন, তাদেরকে মনসামাজিক কাউন্সিলিংটা দেওয়ার চেষ্টা করেন, আমাদের কর্মকর্তারা দিয়ে থাকেন। এবং তাদের যদি লিগেল এইড প্রয়োজন হয়, তাহলে লিগেল এইড কমিটির কাছে রেফার করা হয়। এই সহযোগিতাগুলো কিন্তু তাদেরকে দেওয়া হয় আমাদের উপজেলা অফিসে। আর হচ্ছে সিটি লেভেলে শহরে আমাদের যে মহিলা সহায়তা কর্মসূচি থেকে ওনারা এই সব সাপোর্টটা দিয়ে থাকেন। আর আমরা মহিলা বিষয়ক অধিদপ্তর মূলত নারীদের পরনির্ভরশীলতা কমানোর জন্য, তারা যেন উদ্যোক্তা হয়ে উঠতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই জন্য বিশেষ করে যারা পড়াশোনা থেকে ড্রপ আউট হয়ে যায়, 16 থেকে 45 বছর পর্যন্ত বয়সে নারীদেরকে আমাদের এই চিরগম অফিসে, এই অফিসটাতেই আমরা ট্রেনিং করি। আমাদের 5টা ট্রেড আছে, 5টা ট্রেডে আমরা তাদেরকে 3 মাস মেয়াদি ট্রেনিং করি। এখানে বিউটিফিকেশন আছে, মোবাইল সার্ভিসিং আছে, শোপিস তৈরি আছে, ব্লগ পার্টি আছে, ব্লগ পার্টি এমব্রয়ডারি, টেইলারিং আছে। টোটাল হচ্ছে আমাদের 5টা। এটাতে ফি দেওয়া মানে না, কম তারা কোনো ফিস দিতে হয় না। আচ্ছা আচ্ছা এখানে বিনামূল্যে তারা এটা শেখেন। উপরন্তু আমরা তাদের দৈনিক উপস্থিতির ভিত্তিতে, যে যতদিন উপস্থিত থাকেন, আমরা প্রতিদিনের জন্য 100 টাকা করে তাদেরকে দিই, মানে ট্রাভেল অ্যালাউন্স হিসেবে আমরা তাদেরকে যেদিনই উপস্থিত হয়। এটা 3 মাসের কোর্স, আমাদের 60 দিনের কোর্স করতে হবে। ওই 60 দিনে হচ্ছে তারা 6,000 টাকা কোর্স শেষে আমরা একটা সার্টিফিকেট দিয়ে থাকি। আপনাদের কোনো নতুন বৈঠক বা আমাদের উপজেলাগুলোতে এবং জেলায়ও আমরা বিভিন্ন পর্যায়ে, যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, তারপরে এলাকা ভিত্তিক আমাদের কিছু রেজিস্টার্ড মহিলা সমিতি আছে, ওই সমিতিগুলো বিভিন্ন এলাকার আছে, এলাকা ভিত্তিক ওই সমিতিগুলোর মাধ্যমে সমিতিগুলোতে, তারপরে হচ্ছে বিভিন্ন এনজিওদের সহযোগিতায় আমরা বিভিন্ন জায়গায় আসলে উঠান বৈঠকগুলো করি।
ওইসব জায়গাগুলোতে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করি। আমাদের যে সেবাগুলো আছে সেবা কার্যক্রমগুলো সম্পর্কে অবগত করি আমরা তাদেরকে। আমাদের হচ্ছে যে আপনার এর বাইরে আমরা মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ট্রেনিংগুলো করিয়ে থাকি। আমাদের উপজেলায় আমাদের জন্য সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের আওতায় কিছু প্রোগ্রাম আছে। আমাদের ভিডাব্লিউডি যে প্রোগ্রামটা এটা আসলে উপজেলা পর্যায়ে এটা পুরোটা কি ভিডিও? ভালনারেবল উমেন বেনিফিট প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমাদের হচ্ছে 20 থেকে 49 বছর বয়সী নারীরা যারা শারীরিকভাবে সক্ষমতা আছে, যারা কোনো কাজ নিজের পায়ে দাঁড়াতে পারবে, তাদেরকে আমরা প্রতি মাসে 30 কেজি করে চাল খাদ্য সাহায্য হিসেবে দিয়ে থাকি এবং তারা প্রতি মাসে 220 টাকা করে সঞ্চয় জমা করে। এটা 2 বছরের জন্য আমরা একজনকে সিলেকশন দিয়ে থাকি। এই 2 বছরে তার যে জমাটা সে করে, এই জমাটা আমরা 2 বছর পর তাকে সুদ সমেত ফেরত দিই। তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টেই জমা হয় আসলে এই টাকাটা। আর এই 2 বছরে সে আমাদের কাছ থেকে ফুড সাপোর্টের পাশাপাশি লাইফ স্কিল এবং আইজিএ ট্রেনিং পেয়ে থাকে। আইজিএ মানে ইনকাম জেনারেটিং কোনো একটা ট্রেনিং, যে সে হয়তো হাঁস মুরগি পালনের কিংবা বাগানের কিংবা ধরেন টেইলারিং বা যে কোনো ওই এলাকা ভিত্তিক তাদের যে চাহিদা থাকে চাহিদা এটা হচ্ছে নির্ভর করে উপজেলা উপজেলা level আমরা হচ্ছে এই সহযোগিতাটা তাদেরকে দিই। এর বাইরে আমাদের মাদার এন্ড চাইল্ড বেনিফিট প্রোগ্রাম একটা আছে, যেটাকে আমরা সংক্ষেপে এনসিপি বলি। মাদার এন্ড চাইল্ড বেনিফিট প্রোগ্রামে আমরা আবার এটা গভর্নমেন্টের একটা ডিফারেন্ট টাইপের সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম। এখানে আমরা দরিদ্র গর্ভবতী মায়েদের ভাতা দিয়ে থাকি। এইটা আবার আমাদের ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন সব জায়গাতে আছে এই প্রোগ্রাম। সেখানে হচ্ছে একজন দরিদ্র গর্ভবতী মা তার গর্ভকালীন সময় থেকে মানে 4 থেকে 6 মাসের মধ্যে প্রেগন্যান্সি এর মধ্যে আমাদের এখানে তালিকাভুক্ত হন। এটা আমাদের এমআইএস সফটওয়্যার আছে। স্বেচ্ছায় এখানে মানে আপনাদের উনি ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা পৌরসভার ডিজিটাল সেন্টার কিংবা ওয়ার্ড কাউন্সিল অফিসের যে ডিজিটাল সেন্টার আছে সেখানে উদ্যোক্তার মাধ্যমে তিনি তার প্রেগন্যান্সি সার্টিফিকেট এবং এনআইডি কার্ড দিয়ে তিনি আবেদনটা করেন। আবেদন করবার পর আমাদের বিভিন্ন পর্যায়ের কমিটি আছে, ওয়ার্ড পর্যায়ের কমিটি আছে, ইউনিয়ন কমিটি আছে, উপজেলা এবং বিভিন্ন পর্যায়ের কমিটি একটা চূড়ান্ত করলে তিনি এই মাসে প্রতি মাসে 1 থেকে 20 তারিখ আমাদের কাছে আবেদন করতে হয়। 1 থেকে 20 তারিখ 31 তারিখের মধ্যে আমরা আবেদন চূড়ান্ত করি, যে বিভিন্ন ধাপগুলো অতিক্রম করে পরবর্তী মাস থেকেই তার নিজস্ব যে ব্যাংক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে সরাসরি ইএফটি হয়ে টাকাটা জমা হয়ে যায়। এটা তারা মাসে 800 টাকা করে ভাতা পায়। এর পাশাপাশি আমরা আমাদের যে হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্ট এদের মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের মাধ্যমে আমরা মা শিশু স্বাস্থ্য, পুষ্টি, তারপরে সেফ ডেলিভারি এগুলো বিভিন্ন বিষয়ে আমরা তাদেরকে আবার প্রশিক্ষণ দিই। একজন গর্ভবতী মায়ের কী ধরনের যত্নের প্রয়োজন, একজন ল্যাকটেটিং মায়ের কী ধরনের যত্নের প্রয়োজন, গর্ভবতী ল্যাকটেটিং মাদেরকে কীভাবে মায়ের কীভাবে যত্ন করতে হয়, শিশু কীভাবে যত্ন করতে হয়, এই ধরনের আমাদের সুনির্দিষ্ট মডিউল আছে। ওই মডিউলের উপর আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং মাঠ পর্যায়ে যারা কাজ করেন